আমাদের এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প একটি ভৌতিক কাহিনী। একালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনের সুবিধার্থে সামান্য পরিবর্তনও করা হয়েছে। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোন রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মায়ের চরিত্রে অথ্রিজা ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ। বাড়ি বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 সালে আমি বিএ পাশ করে চাকরির খোঁজে লেগে পড়লাম। কয়েক মাস ধরে বহু জায়গায় বহু আবেদন করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। শেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ ফাঁকা হয়েছে খবর পেয়ে সদরে গিয়ে অনেক লোকের খোসামত করে শেষ পর্যন্ত ওই কাজে লেগে পড়লাম। বেতন হলো মাসে 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ি 12 ক্রোশ পথ। বরাবর একটা কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে দুদিন পরে নতুন কাজে লেগে পড়লাম। যেমন অল্প বেতন, তেমন একটা ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হেডমাস্টার মশাইয়ের বাড়িতে থাকি, খাই, দিনের বেলা স্কুলে কাজ করি, আর অবসর সময় বাড়ি খুঁজে বেড়াই। শেষে শহরের একেবারে প্রান্তে একটা বিরাট খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা বহুকাল ফাঁকা পড়ে আছে, জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। বাসের উপযোগী মাত্র কয়েকটা ঘর তাতে ছিল। মাসে 5 ভাড়া দিলেই বাড়িটা পাওয়া যায়। কিন্তু গুজব যে এই বাড়িতে নাকি ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়াং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পিছিয়ে আসি তাহলে আমার পড়াশোনার মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তাই বাড়িটা নেওয়াই ঠিক করলাম। কিন্তু অতটা দূর, একা থাকা তো নিরাপদ নয়, চোর ডাকাতের ভয় তো আছে। তাই একজন সঙ্গীর খোঁজ করতে লাগলাম। জুটেও গেলেন একজন, আমাদের স্কুলের 4র্থ শিক্ষক। নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেননি, তাও কলেজে পড়েছেন। নিজেকে তিনি ইয়াং বেঙ্গল শ্রেণীভুক্ত বলেই মনে করতেন। তার আগের বাসায় কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে যোগ দিয়ে সেই বাড়ি নিতে রাজি হয়ে গেলেন। একজন পাচক ব্রাহ্মণ ঠিক করা হলো। কিন্তু আশ্চর্য, তারা রাত্রিবেলা সে বাড়িতে থাকতে রাজি হলো না। বলল, বাবু, কাজকর্ম সেরে আপনাদের খাইয়ে দাইয়ে রাত 9টার মধ্যে আমি বাড়ি ফিরেছিলাম। কি আর করা, তাতেই রাজি হতে হলো। পরের রবিবার সকালবেলা জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটা বহু কালের পুরনো। চারিদিকের প্রাচীর জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। গরু মোষ আটকানোর জন্য কয়েকটা বাঁশের বাড়া বাঁধা আছে। বাড়ির চারপাশে বাগান, অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল, জাম, এই সমস্ত ফলের গাছ। সেগুলো আবার খড়দের কাছে জমা দেওয়া আছে বলে শুনেছি। বাড়িটা দোতলা। নিচের তলার সামনের দিকে বেশ বড় বড় 2টো ঘর আছে। সেই 2টো মাত্র ঘর আমরা দখল করলাম। আমাদের প্রয়োজন অতি অল্প। বাড়ির পেছনে একটা পুকুর আছে, কিন্তু তার জল খাওয়ার যোগ্য নয়, স্নানের যোগ্যও নয়। তবে হ্যাঁ, ওই বাসন মাজা, অন্যান্য বাড়ির কাজ তাতে করা যেতে পারত।
বাড়ির অল্প দূরে একটা উৎকৃষ্ট দিঘি ছিল। আমরা সেখানে গিয়ে স্নান করতাম, আর খাওয়ার জন্য রান্নার জন্য জল সেখান থেকেই আনা হতো। একটা ঘর খাওয়া দাওয়ার জন্য ঠিক করা হলো, অন্যটাতে দুটো চৌকি পেতে আমরা দুজনে রাত্রে সেখানে শুতে লাগলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবে কিছুদিন কেটে গেল। এর মধ্যে দশহরার দুদিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে দুদিন মাত্র কাটিয়ে তৃতীয় দিন পায়ে হেঁটে শিউড়ি রওনা দিলাম। আমাদের গ্রামের একক্রোশ পরে হাতশালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলো হাতি বাঁধা থাকত। হাতিশালা থেকে হাতশালা নামটি এসেছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটা মন্দির আছে। সেই মন্দিরে রমা প্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং সবসময় নিজের জপ তপে সময় কাটান। তিনি সিদ্ধ পুরুষ বলে বিখ্যাত। চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। তো সেখান দিয়ে যাচ্ছি, মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে নেমে গিয়ে তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবা, শিউড়ি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে। দশহরা ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি। মজুমদার মশাই কি একটু চিন্তা করে বললেন, বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আমি বলি কি, আজ তুমি বাড়ি ফিরে যাও বাবা, কাল যেও না হয়। আমি বললাম, বাবা, কাল স্কুল খুলে যাবে, আমার নতুন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, অপনাকা আমাকে করবেন না বাবা। মজুমদার মশাই বললেন, আচ্ছা বাবা, তুমি বাসা কোথায় নিয়েছ? ওই শহরের দক্ষিণের দিকে একটা পুরনো খাড়ি বাড়ি ছিল, সেটা ভাড়া নিয়ে আমি আর আমার স্কুলের একজন মাস্টারমশাই রাসবিহারী মুখোপাধ্যায় আমরা একসঙ্গে থাকছি বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ 2টোর সময় শিউড়ি পৌঁছালাম। স্নানাহার করতে করতে 5টা বেজে গেল। খাওয়া দাওয়া করে বাড়ির বারান্দায় বসে আরাম করে তামাক খাচ্ছি। এমন সময় দেখি আমাদের এই গ্রামের একটি লোক একটা বড় লাঠি ঘাড়ে করে এসে হাজির। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিরে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলল, আগে মা ঠাকুরানী সিটি দিয়েছেন, আর এই যে কবচ, এই কবচ আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন বলে একটা চিঠি আর একটা কবচ দিল। চিঠি পড়ে দেখলাম মাতা ঠাকুরানী লিখেছেন, তুমি বাড়ি থেকে যাত্রা করার পর রমাপ্রসন্ন মজুমদার মশাই এসেছিলেন। তিনি একটি কবচ দিয়ে বললেন, মা, তোমার ছেলে আজ সকালে শিউড়ি রওনা হয়েছে, পথে তার সঙ্গে দেখা হলো, তার জন্য আমি এই রাম কবচটি এনেছি। তুমি যেমন করে পারো আজই এই রাম কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও, আর বিশেষ করে লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে, আর লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্ত হবে। তাই আমি দিনুকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম। পাওয়া মাত্র রাম নাম স্মরণ করে তুমি কবচটি ভক্তি মনে ডান হাতে ধারণ করবে, যেন কোনো মতে অন্যথা না হয়। এ তোমার মায়ের আদেশ বলে জানবে। চিঠি আর কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার টাবার জোগাড় করি? সে বলল, আগে না ঠাকুর, মা ঠাকুরানী বারবার করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পড়া দিবি, আর আজ রাত্রি এসে আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়েছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এনে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে পথে খেতে খেতে বাড়ি যাস।
তার সামনে কবচটা হাতে ধারণ করলাম। সে আমাকে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যথাসময় দুজনে শুয়ে পড়েছি। দুজনের চৌকির শিয়রে দুটো বড় বড় খোলা জানলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে জোর হাওয়া এসে মেঘকে উড়িয়ে একাদশীর চাঁদ দেখা যাচ্ছে। আমরা দুজনে কিছুক্ষণ গল্প গুজব করে চুপ করে গেলাম। পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে। ক্ষীণ মেঘের আড়াল থেকে জ্যোৎস্নার আলো জানলা দিয়ে এসে উল্টো দিকের দেওয়ালে একটা অংশ আলোকিত করেছে। ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার উপরে হাঁটু গেড়ে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে। দন্তহীন মাড়ির উপর তার ঠোঁট দুটো চুপসে বসে গেছে। মাথায় সাদা সাদা ছোট ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে। তার দুটো চোখ দিয়ে যেন রাগ, ঘৃণা, বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে। দেখে পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠলাম। ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু সেভাবে বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুলে তাকালাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে। আমি তাড়াতাড়ি আবার চোখ বন্ধ করে ফেললাম। তখনই হঠাৎ মায়ের পাঠানো চিঠিটার কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি? আমার হাতে রক্ষা কবচ রয়েছে। এবং মৃদু স্বরে তার প্রভু নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার চোখ খুললাম, তখন সে মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম, জড়ানো গলায় আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী বাবু, ও রাসবিহারী বাবু, উঠুন উঠুন। রাসবিহারী বাবু উঠে বললেন, কে কে মশাই, কে হয় তা? আমি তখন প্রদীপ ছেলের সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন। তারপরে সমস্ত রাত্রি গল্প করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে সে বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় আশ্রয় নিলাম। খাওয়া দাওয়া সেরে সকাল 10টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকবালা পিউন একটা চিঠি দিল। দেখলাম সেটি রমাপ্রসন্ন মজুমদার মশাই লিখেছেন। চিঠির তারিখ আর ছাপ গতকালের। চিঠিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণম, পরম শুভ আশীর্বাদা সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তোমার মাতা ঠাকুরানীকে তোমার জন্য একটি রাম কবচ দিয়ে এসেছি। তাকে অনুরোধ করেছি যে আজই যেন কোনো উপায় সেটি তোমায় পাঠিয়ে দেন, যাতে আজই রাত্রের আগে কবচটি তুমি ধারণ করতে পারো। বোধ হয় আজ রাত্রে তুমি কোন রকম ভয় পাবে বাবা, কিন্তু সেই রক্ষা কবচের গুণে তোমার কোনো বিপদ হবে না। কবচটা কিন্তু তুমি নিয়মিত ধারণ করে থাকবে। আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করবে। সর্বদা শুদ্ধাচারে থাকবে বাবা। আজ এখানে রাখি। মা ভবানী তোমার মঙ্গল করুন। এটি
নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন দেব শর্মা। চিঠিটা পড়ে আমার বিস্ময়ের অবধি রইল না। সেটা রাসবিহারী বাবুকে দেখালাম, তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন। পূজার ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমে মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, আমি যে সে রাত্রে ভয় পাবো এ কথা আপনি কি করে জানতে পারলেন? অল্প হেসে মজুমদার মশাই বললেন, বাবা, তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে আমি তখনই দেখলাম একটি প্রেতাত্মা তোমার পেছনে পেছনে ঘুরছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হয়ে আছে এবং তোমার প্রাণহানি করবার জন্যই তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত ক্ষণ পায়নি বলে তখনও পর্যন্ত কৃতকার্য হতে পারেনি। তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হবে বাবা। তাই তাড়াতাড়ি একটি রাম কবচ লিখে তোমার মাথা ঠাকুরানীকে দিয়ে এলাম। ওই কবচটি তুমি কখনো ছেড়ো না বাবা, কখনো ভুল করেও ছেড়ো না যেন। আমি বললাম, আচ্ছা মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি সে রাত্রে ঘরে শয়ন করেছিল তিনি কেন কোন রকম ভয় পেলেন না? আমরা তো দুজনে একসঙ্গে সেই বাড়িতে ছিলাম, তাহলে আমার উপরই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মশাই জিজ্ঞেস করলেন, সে লোকটির নাম কি ছিল বাবা? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, সেই কারণে ভূত সহসা তার কিছু ক্ষতি করতে পারেনি। তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হতো। এ কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। তারপর বললাম, সে ভূত কি এখনো আমার ক্ষতি করার চেষ্টা করছে? করছে বাবা, করছে। তবে আর একবার সে তোমার দেখা দেবে, কিন্তু সে কবে কখন সে ক্ষণ উপস্থিত হবে তা আমি এখন বলতে পারি না বাবা। কিন্তু এই রাম কবচার বলে তোমার কোনো বিপদ হবে না বাবা। এই রাম কবচ তুমি কখনো ছেড়ো না বাবা। তারপরে 18 বছর পার হয়ে গেল। সেই ভূতের কথা আমি প্রায় ভুলে গেছি, কিন্তু রাম কবচটি বরাবর যত্ন করে ধারণ করেছিলাম। ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে প্রমোশন পেলাম। আরো কয়েক বছর পরে সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদ পেলাম। আমার বেতন তখন 150 টাকা হলো। মফস্বলে নানা জায়গায় ঘুরে আমাকে বিভিন্ন স্কুল পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে একটা গরুর গাড়ি ভাড়া নিয়ে সেই গ্রামের দিকে রওনা দিলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি মন্থর গতিতে চলেছে। আমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। ঘন্টা 2 এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ মুছে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার পাশাপাশি অল্প জায়গাটুকুতে কোন রকমে গুটি শুটি শুয়ে পড়েছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ, গরু দুটি অবাধে আপন মনে চলেছে। রাস্তার 2 ধারে গাছের শ্রেণী, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘন হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ঝুরঝুর করে হাওয়া দিচ্ছে। গাড়োয়ান আর আমি ঘুমিয়ে পড়েছে দেখে আমার আর গরিবকে জাগাতে ইচ্ছে হলো না। অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চলে, তাও তো নিরাপদ নয়। এই সমস্ত বিবেচনা করে আমি আর শুলাম না, বসেই রইলাম। এইভাবে
প্রায় ঘন্টাখানেক কেটে গেল। আমার একটু একটু তন্দ্রা মতো আসতে লাগলো। বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি। গরু দুটোর সামনে রাস্তা আটকে গাড়ির চোয়ালের উপর দুখানা জীর্ণ হাত রেখে সেই শুকনো চামড়া ঢাকা কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ থেকে আমার প্রতি রাগের আগুন ঝরে পড়ছে। দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তার ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সেই মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ি পেছনে ঘুরিয়ে প্রচন্ড বেগে দৌড়তে লাগলো। ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসে বলল, বাবু, কি গরু এমন করে ছুটছে কেন? আমি আসল কথা তাকে না বলে শুধুমাত্র বললাম, হয়তো পথে কোনো ভয় টয় পেয়েছে, তাই ছুটে বাড়ি ফিরে যাচ্ছে। গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং গাড়ির মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল। গরু দুটোর লাঙল টেনে ছেড়ে ফেলবার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটা গ্রামের বাজারে এসে পৌঁছলাম, সেখানে অনেক লোকজন আর অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল। তখন দাঁড়ালো। গরু দুটো ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই দেখে আমি গাড়োয়ানকে বললাম, শোনো, থাক, আজ আর কাজ নেই। গরু খুলে দাও, তুমি ওদের ঘাস দাও, জল টল খেতে দাও। আমারও ক্লান্ত লাগছে, কাল সকালে না হয় আবার যাওয়া যাবে। আজ রাত্রে এখানেই আমরা বিশ্রাম করি। তারপর আরো 7 বছর কেটে গেছে, কিন্তু আর কখনো সেরকম ভয় পাইনি। সেই রামকবচটি এখনো ধারণ করে আছি এবং যতদিন বাঁচব ততদিন ধারণ করে থাকব। আমার মাতৃদেবীর এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুটো আজও আমার কাছে আছে। যদি কেউ দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মশাইয়ের কাছে আমি যেমন শুনেছি, অবিকল স্বহস্তে তা লিপিবদ্ধ করেছি। শ্রী ইন্দুভূষণ সেন। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প, একটি ভৌতিক কাহিনী। মায়ের চরিত্রে অত্রিজা ব্যানার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।